কিভাবে একজন সাধারণ মানুষ অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন মুক্তিযুদ্ধের জন্য, কিভাবে কেটেছে প্রশিক্ষণ, কিভাবে কেটেছে সেই মুক্তিযুদ্ধের দিনগুলো, এ সব কিছুই জানবো একজন বীর মুক্তিযোদ্ধার কণ্ঠে। এই কাটামোড়া পাহাড়ে আমরা 1971 সালে সেপ্টেম্বর মাসে আসি। এইটার উপরে বাংকার ছিল, প্রায় 150-200 বাংকার ছিল। প্রতি বাংকারে আমরা এখানে একটা বাংকারে একটা এলএমজি থাকতো, একটা রাইফেল থাকতো। আর এখানে পেছনে এই যে রেলওয়ে লাইন দেখা যাচ্ছে, এই রেলওয়ে নিচে ছিল পাক হানাদার বাহিনী, এবং এটা পুরা রেলওয়ে লাইনটির ভিতরেই ছিল সব সেনাবাহিনী, পাকিস্তানি সেনাবাহিনী। এরপরে তারা এখান থেকে আমাদেরকে লক্ষ্য করে গুলি করতো, আর আমরাও ওই দিক থেকে নিচের দিকে আমরা গুলি করতাম। আর এরপরেও এই পাহাড়ের একটা বৈশিষ্ট্য ছিল, এরা পাকিস্তান হানাদার বাহিনী ইয়েতে থাকতো, নাগাইশ থাকতো, গনি ক্যাপ্টেন সাহেবের বাড়িতে থাকতো। ওখান থেকে ওইটা ছিল আর্টিলারি সেন্টার। পাকিস্তানের আর্টিলারি সেন্টার ছিল গনি ক্যাপ্টেনের বাড়ি নাগাইশ। ওখান থেকে আর্টিলারি মারতো। ঠিক আমাদের যে বাংকারটা পাহাড়টা আছে, আমরা যেখানে বাংকার ছিল, এই পাহাড়ে এসে পড়তো ইয়েগুলা, সেলগুলা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। কিন্তু একটাই ইয়ে ছিল, এখানে একটা বোমও এখানে ব্রাস্ট হইতো না। যতগুলা বোম আসতো, হাজার হাজার বোম আইসা এটার মধ্যে জমা হয়ে থাকতো, কিন্তু একটা বোমও ব্রাস্ট হইতো না। এখানে পাহাড়ে কী আছে আল্লাহ পাক জানে। তো এরপরে আমরা সবসময় এই পাহাড়ে নাপাক অবস্থা কখনো থাকি নাই। প্রস্রাবের জায়গা আছে অনেক পিছনে যাইয়া প্রস্রাব করে অজু করে তারপরে আবার বাংকারে এসে বসতে হইতো। নাপাক অবস্থায় থাকা যেত না। কোনো অবস্থাতে নাকা অবস্থায় থাকলে পরে দেখা যাইতো যে সমানে চর থাপ্পড় এইভাবে মারতেছে। কে বা কে হারামার এটা বোঝা যায় না, দেখতেছে যে চর থাপ্পড় মারতেছে আর চিল্লাপাল্লা শোনা দিয়েছে অমুক বাংকারে। এই অবস্থা ছিল। পরে তাড়াতাড়ি করে নাইমা গিয়ে আবার অজু করে আসছে, আর কোনো এগুলা নাই। এইভাবে আমরা এই পাহাড়ের উপরে আমরা থাকছি, এবং পাক হানাদার বাহিনীর সাথে আমরা এখানে যুদ্ধ চালাই গেছি। 1971 সালে নভেম্বর মাসের দিকেই আমাদের একজন সহযোদ্ধা আব্দুস সামাদ, আমাদের আমরা কর্মী ছিল, একই সাথে যোদ্ধা ছিলাম। সে এক বাংকারের উপরে দাঁড়াইছিল, দাঁড়ার সাথে সাথে তার গুলি এসে মাথায় লাগে এবং সাথে সাথে স্পট ডেথ হয়। তারপরে আপনার ভারতের এক জায়গায় ওখানে তার দাফন কাফন জানাজা শেষ করে তারপর এখানে দাফন করে ফেলছি। তখন তো এমন একটা অবস্থা ছিল যে তার বাড়িতে পাঠাবো বা তার আত্মীয় স্বজন খবর দেবো, এমন কোনো ব্যাপার ছিল না, যার কারণে আমরা এখানে দাফন করতে বাধ্য ছিলাম। আমরা পাহাড় থেকে পাকিস্তানি সেনাবাহিনীর যে বাংকার ছিল, সেটা প্রায় দূরত্ব হবে 100 গজ উপরে, 100 গজের উপরে হবে না, 100 গজের মধ্যেই হবে। ওখানে তারা থাকতো, ওখান থেকে গুলি ছাড়তো, আর আমরাও ওই পাহাড় থেকে গুলি দিতাম তাদের দিকে। পাক হানাদার বাহিনী এখানে শুধু তাদের যোগাযোগের মাধ্যম ছিল একমাত্র রেল, এছাড়া কোনো মাধ্যম এদের ছিল না। কোনো দিকে আর যাওয়ার রাস্তা ছিল না। এই রাস্তাঘাট এখন যেরকম রাস্তা দেখছেন, এই ধরনের কোনো রাস্তা এখানে তখন ছিল না। তখন তারা এই রেলেই ছিল তাদের চলাচলের একমাত্র সম্বল। যখন তারা আমাদের উপরে ঝাঁপাই পড়লো, তখনই আমরা এই দিয়ে যাতে এইগুলা আর না আসতে পারে, রেল যাতে না চলতে পারে, এই প্রেক্ষিতে আমরা এখানে অগাস্টের শেষে দিয়া আমরা এই রেলওয়ের যে যন্ত্রাংশ ছিল, যেগুলা রেলওয়ের কিবোর্ড এগুলা যত কিছু ছিল, এগুলো আমরা বিকল করে আমরা চলে গেছিলাম, যার প্রেক্ষিতে তারা আর কোনো এই রাস্তা আর ব্যবহার করতে পারে নাই।